আজকে শহীদ মিনারের সামনে আপনারা যে বিশাল জটলা দেখতে পাচ্ছেন, এটা আসলে মূলত আউটসোর্সিং এ যারা আছেন তাদের একটা আন্দোলন। এরা ঠিকমতো বেতন পাচ্ছে না। আহ, এদের আসলে চাকরিটা নিশ্চিত নয়, সুনিশ্চিত নয়, তো এরা আসলে চাচ্ছে এদের চাকরিটা সুনিশ্চিত করতে। আরেক কথা হচ্ছে যে আউটসোর্সিং বিষয়টা কিন্তু শুধুমাত্র হাসপাতালের নয়, এখানে আমরা যারা দেখছি বেশিরভাগই হাসপাতাল কর্মী, কিন্তু এটা কিন্তু শুধুমাত্র হাসপাতাল কর্মীদের জন্য নয়। আউটসোর্সিং ব্যাপারটা আসলে সরকারের অনেক অফিসেই আছে যারা চতুর্থ শ্রেণীর কর্মকর্তা বা কোনো কোনো ক্ষেত্রে হয়তো তৃতীয় শ্রেণীর কর্মকর্তাও আছেন। আসলে এদের ব্যাপারটা হচ্ছে অনেকটা ডেলি লেবারের মতো, যে এদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, এরা বলতে পারবে না এরা ওই নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানের এমপ্লয়ি। আসলে চাচ্ছে যে এদের চাকরি যেন সুনিশ্চিত হয়, এরা যেন সঠিক সময়ে বেতনটা পায়, আর নির্দিষ্ট প্রতিষ্ঠানের স্বীকৃতি এটা খুব গুরুত্বপূর্ণ। ধরেন কেউ যদি টেলিটকে চাকরি করে, সে কিন্তু বলতে পারবে না যে আমি টেলিটকের স্টাফ। সে আউটসোর্সিং থেকে আসছে, সে অ্যাকচুয়ালি ওই নির্দিষ্ট প্রতিষ্ঠানের স্টাফ না। ওরা আসলে চাচ্ছে এরকম একটা স্বীকৃতি। এরা বেতনটা স্থায়ী চাচ্ছে। এরা চাচ্ছে যে এরা চায় যে আমি এখানে চাকরি করছি 3 বছর, 5 বছর, আমি কিন্তু জানি না যে আগামী বছর আমার চাকরি থাকবে কি না থাকবে। এরা এই সুনিশ্চয়তাটা আসলে চায়। যত বড় নেতাই বলেন, তারা কিন্তু ভালোভাবে বসে থাকে। সেই ক্ষেত্রে আমাদের এই আউটসোর্সিং এর যে দাবি, আমাদের এই দাবি আপনি খুবই দ্রুত পুনরায় আমাদের এই আপনি একটা ব্যবস্থা নেবেন। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এই রাজপথ থেকে আমরা আপনাদেরকে স্পষ্ট ক্লিয়ার বার্তা বলতে চাই। সেই বার্তাটা হচ্ছে, বাংলাদেশে যতগুলা প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানে আউটসোর্সিং কর্মী ভাইদেরকে আপনারা যদি সুশৃঙ্খল ভাবে আমরা আন্দোলন করতেছি, এই আন্দোলনের কোনো বিঘ্ন ঘটানোর চেষ্টা করেন এবং আপনি তাদের প্রতি যদি সুদৃষ্টি না রাখেন, আমরা কর্মবিরতি দিলে দেখবেন আপনারা অফিসে বা চেয়ার নিয়ে একটা লোকও বসে থাকতে পারবেন না। আপনাদেরকে সতর্ক করে দিতে চাই, আমরা এই সিদ্ধান্তে না যাওয়ার আগেই আপনারা যেন আমাদের এই ব্যবস্থা নেবেন। আমরা যদি একবার কর্মবিরতি দিয়ে দিই, আপনি এটা মনে করে রাখেন, আপনার আর আমার জন্য আপনি কিন্তু কোটি কোটি টাকা দামের গাড়ি, সরকারি বাড়ি এইভাবে আপনি চলতেছেন। আপনার ছেলে একটা ভালো জায়গা আছে, কলেজে পড়ে, আমার ছেলেকে আমি সরকারি স্কুলে পড়াতে পারি না। কারণ নাকি ভাই, আমি তো রাষ্ট্রের কাছ থেকে, দেশের কাছ থেকে, আমি বাংলাদেশের একজন নাগরিক। বাংলাদেশের নাগরিক হিসাবে আমার একটা অধিকার আছে। এই অধিকার থেকে কেন আপনি আমাকে বঞ্চিত করবেন? এই জন্য আপনাদেরকে স্পষ্ট ভাষা বলে দিতে চাই, এই বাংলাদেশের প্রাণ কেন্দ্র ঢাকা শহর, এই ঢাকা শহরটাকে মেডিকেল থেকে যতগুলো আউটসোর্সিং কর্মীরা আছে, এই বিদ্যুতের যে ব্যাপারটা আপনি দেখেন, আমাদের বিদ্যুতের যে কর্মীগুলো আছে ঢাকা সিটির ভিতরে, বাংলাদেশের প্রাণ কেন্দ্র, এই প্রাণ কেন্দ্রের লোকজন যদি অবলম্বনকালে যদি তারা ডিউটি স্থগিত দেওয়া যায়, আপনারা একটা লোক বাসায় থাকতে পারবেন না, পুরো দেশ সচল হয়ে যাবে। এবং এই দেশ সচল হয়ে গেলে এটা দায়ভার কিন্তু আপনার নিতে হবে। 16 বছরের স্বৈরাচারী সরকারকে দাঁড়িয়েছি আমরা 2 দিনের মাধ্যমে, আপনাকে দাঁড়াইতে একদিনও লাগবে না ইনশাল্লাহ। আপনি এতে এসে এখানে বসেছেন, আপনার কারণে বসেন নাই, আপনি কিন্তু বসেছেন ছাত্র সমাজে, এই দেশের আউটসোর্সিং নাগরিক সাধারণ মানুষের কাছে এখানে বসেন। সেই ক্ষেত্রে আমরা চাই আপনি থাকতে থাকতে আমাদের একটা ব্যবস্থা করে দিয়ে যাবেন এবং মুক্তা মেডিকেলে যে ব্যাপারটা নেওয়া হয়েছে, এটাকে আমরা সবাই এটা তীব্র চিন্তা জানাচ্ছে। কেননা এই বাংলাদেশে মেডিকেল যে ডিপার্টমেন্টটা, এই ডিপার্টমেন্টটাকে আমরা কিন্তু যারা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করে, এখানে সাধারণ মানুষ চিকিৎসা নিতে যায়, এখানে কিন্তু কোটিপতি মানুষ চিকিৎসা নিতে যায় না। আজকে যারা বড় বড় চেয়ার নিয়ে বসে আছে, তারা কিন্তু দেখেন প্রাইভেটে বা বিদেশে যায় চিকিৎসা করছে, কিন্তু আমি আর আপনি আউটসোর্সিং কর্মী, এই আউটসোর্সিং কর্মী কিন্তু দেখা যাচ্ছে সরকারি মেডিকেল বা সরকারি হাসপাতালে যায় না। আর এই আমাদের বিদ্যুতের যে ব্যাপারটা আপনারা দেখছেন, সবথেকে দুঃখজনক ব্যাপার একটা বলতে হয়, বাংলাদেশ বা বলেন বা বিশ্বের যে কোনো প্রান্তে এরকম বিষয় আছে কিনা আমি জানি না। বছরে 365টা দিন, এই 365টা দিনে একটা দিনও আমাদের ছুটি নাই। কেন ছুটি নাই আমাদের? এবং যারা এই ডিবিটিসিতে পার্মানেন্ট স্টাফ হয়ে আছে, তাদের ছুটি আছে,
তাদের আপনার সব ধরনের সুযোগ সুবিধা আছে এবং পয়লা বৈশাখের নির্দিষ্ট আমার টাকাও আছে। আরে ভাই, আপনি তো ঘরে বসে থাকেন, আমি ফিল্ডে ঠিক রাখি নাই, আপনি ঘরে বসে থাকেন। তাহলে কেন আমার এই জীবন বাজি রেখে এই দেশের জন্য, এই বাংলাদেশের রাষ্ট্রের জন্য আমি কাজ করে যাচ্ছি, আমি কেন ন্যায্য বেতন পাবো না? এবং এই বাংলাদেশ থেকে ঠিকাদারিদের মানুষ বেচা কিনার যে পদ্ধতি স্বৈরাচারী সরকার চালু করে দিয়ে গেছে, এইটা যদি আপনারা অবিলম্বিত রাখেন, আপনাদের টাকাটাও 2 মিনিট লাগবে না। আমরা আজকে শান্তিপূর্ণভাবে শহীদ মিনারে আপনারা অংশগ্রহণ করতেছি। আপনারা দেখছেন এর আগে আমরা দুটা আপনার প্রোগ্রাম করছি শাহবাগে। তো তখন ওখানে অনেক মানুষের অসুবিধা হয়েছিল, ওখানে একটা মেডিকেল আছে, অনেক মানুষের অসুখ বিসুখ নিয়ে অনেক ঝামেলা। এই দেশের রাষ্ট্রের বিবেচনা করে আমরা কিন্তু আজকে এই শহীদ মিনারে শান্তিপূর্ণ ভাবে আপনার এখানে আমরা এসেছি এবং শান্তিপূর্ণ ভাবে আমরা এখানে সমাবেশ করতেছি। আমরা চাই এই দেশের শান্তি রাখতে আপনারা আমাদের বিবেচনা করবেন। আমরা যদি একবার মাঠে নেমে যাই আর আমাদের ছাত্র ভাইরা, জনগণ যারা এই দেশের নাগরিক, তারা যদি একবার এখানে নেমে যায়, মনে রাখবেন, একটা উচ্চশীল ভাই বোনের চাকরি গেলে আমরা আরেকজন যদি ময়দানে না নামি, তাহলে আমরা তারা দুঃখ কেউ বুঝি না। দেখেন একজন সিস্টার, তারা যদি কেউ একটু 19-20 কয়, এমনি কর্মবিরতিতে রাস্তায় নেমে পড়ে। ভাই, ডাক্তারে কিছু বললে কর্মবিরতি দেয়। আমরা কি মানুষ না? আমরা কি বাংলাদেশের নাগরিক না? জানতে চাই আউটসোর্সিং ভাই বোনদের কাছে, আপনারা সারা বাংলাদেশে কর্মবিরতিতে নেমে পড়েন। দেখেন, অচল হয়ে যাবে বাংলাদেশের সমস্ত সরকারি প্রতিষ্ঠান। কিন্তু আপনারা ভালো না, আমি বলবো আমার আউটসোর্সিং ভাই বোন সবাই ভালো না। এখন এই মুহূর্তে আমি শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সেপ্টেম্বরের অগস্টের 17 তারিখ না? আগস্টের 17 তারিখের দিকে, হ্যাঁ, আমি শুনছিলাম আন্দোলন শুরু হয়েছে এবং আন্দোলন কিছুদিন থাকার পরে লোকজন সবাই মিলে প্রধান উপদেষ্টার কাছে গিয়েছিলেন আর উনি আশ্বাস দিয়েছিলেন যে ওনাদের সমাধান দিবে। হ্যাঁ হ্যাঁ, উনি আমাদের 15 দিন সময় নিয়েছিল, কিন্তু 15 দিন সমাধানের ভিতরে আবার ওই যে বন্যা আরম্ভ হলো, যার কারণে আসলে এটা নিয়ে ডিসকাস করা হয়নি। এর পরবর্তীতে এই আউটসোর্সিং সম্পর্কে কোন উপদেষ্টা কেউ কিছু মন্তব্য করেছিলেন কিনা? উপদেষ্টারা কোনো মন্তব্য করে নাই, তবে হচ্ছে আপনার হাসনাত আব্দুল্লাহ ওরা বলছিল যে আসলে ওরা যেভাবে ডিল করছে বা যে দৃষ্টিকোণ থেকে দেখছে আউটসোর্স থেকে, আসলে ব্যাপারটা ওরকম না। ওনারা একটা ভুল সিস্টেমে দেখছে। ওনারা ভাবছে যে আউটসোর্স হচ্ছে একটা সময়, সংক্ষিপ্ত সময়ের জন্য তাদেরকে আমরা নিয়োগ দিলাম, তারা চাকরি করলো, 3 মাস পর 6 মাস পর চলে গেল। কিন্তু এখানে যারা আন্দোলন করতেছে এরা হচ্ছে যদি মানে আপনার সর্বোচ্চ 20 বছর পর্যন্ত চাকরি করে, এরকম লোক আছে এখানে। তো একটা প্রতিষ্ঠানে কখনোই আউটসোর্সিং বলেই আপনার 6 মাস 1 বছর হতে পারে, কিন্তু যেখানে একটা মানুষের লাইফ শেষ হয়ে যায়, তার যে জৈবন কাল, তারপর শ্রমিকের শক্তিটা ওখানে শেষ হয়ে যায়, সেই ব্যক্তি তো কখনোই প্রতিষ্ঠানে আউটসোর্সিং বলে হতে পারে না। তো এখানে যারা আছি আমরা, দেখা যায় কেউ 2 বছর, 5 বছর, 6 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর পর্যন্ত এই আউটসোর্স হিসেবে কাজ করতেছে, কিন্তু একটা মানুষ যেভাবে আউটসোর্স হিসেবে কাজ করতে পারে না। কিন্তু করতেছে কেন? যে হয়তো তার এখানে সে চলে আসছে, নিজেকে তারা করতেছে, কিন্তু আসলে ব্যাপারটা অনেকটা জটিল। যে আমরা প্রতিনিয়ত ভুক্তভোগী হচ্ছি যে আসলে আমরা তাদের কাছ থেকে অবহেলা, এরপর বেতনে বৈষম্য, আমাদের ছুটি নাই, আমাদের হচ্ছে আপনার কোনো বোনাস নাই, এরপর কোনো মাতৃকালীন ছুটি নাই, বলতে গেলে আমাদের কোনো গ্রহণযোগ্যতা নাই। তুমি জাস্ট এজ এ কাম দিচ্ছ, চলে যাবা, শেষ। তোমাদের সাথে আমার সাথে কোনো সম্পর্ক নাই। না, কোনো ছুটি পাই না। অন্যান্য ক্ষেত্রে দেখা গেছে যে মাতৃকালীন ছুটি 6 থেকে কোথাও 3 মাস, কোথাও 6 মাস দেওয়া হয়। এবার এমনিতে কোনো ছুটি পান না। একদিনের ছুটিও দেয় না বছরে। কোনো ছুটি পান না। না। এখন যদি কোনো ধরেন কোনো কর্মী হ্যাঁ, যদি আহত হয়, অ্যাক্সিডেন্ট হয়, সেই ক্ষেত্রে ও ছুটিটা কিভাবে ম্যানেজ করে? এইভাবে একজন লোক দিয়া যাইতে হয়, একজন লোক ম্যানেজ করে দেয়া যাইতে হয়। তো আমরা ফাইলে দিই, না ফাইলে তো আর কিছু করার নাই। এমনিতে আপনারা বেতন কিভাবে পান? বেতন প্রতি মাসে পান নাকি? বেতন তো নাই, আজ 8 মাস ধরে। 8 মাস ধরে। হ্যাঁ। কোথা থেকে আসছেন? আমি বক্তব্য দিতে এসেছি, বক্তব্য দিতে। বক্ষব্যাধি থেকে।
আমরা সবাই লক্ষ্যব্যাধিতে আমি শুনছি বেতন পাচ্ছে না মোটামুটি তিন মাস থেকে 1 বছর ধরে বেতন পাচ্ছে না যারা আউটসোর্সিং হ্যাঁ হ্যাঁ আপনারা শুনলেন যে ওনারা যারা মহিলা আছেন তারা কিন্তু মাতৃকালীন ছুটি পাচ্ছেন না ঠিকঠাক মতো। মাতৃকালীন ছুটি যে বিভিন্ন জায়গাতে আছে যে আপনার 3 থেকে 6 মাস পর্যন্ত মাতৃকালীন ছুটিটা পেয়ে থাকে, কিন্তু ওনারা কিন্তু কোনো ছুটি পাচ্ছেন না। ওনারা আমি শুনছি যে কেউ কেউ বলছে যে ওনারা নাকি বিনা বেতনে ছুটি পায় 15 দিন। তো সেই ক্ষেত্রে যেটা হয় যে ওনারা ওই মাসের যখন বেতনটা নেয় তখন ওরা ঠিক অর্ধেক বেতনটা পায়। একটা অন্যতম দাবি যে ওদের মাতৃকালীন যে ছুটিটা আছে সেটাকে একটু বাড়ায় দিতে হবে। অ্যাটলিস্ট নর্মালি বা অন্যান্য জায়গার কর্মজীবীরা যেমন পায় যে 6 মাস না হোক অন্তত 3 মাস এরা যেন বাড়তি পায়। এছাড়া এদের বেতনটা আসলে স্টেবল না। এদের বেতন কেউ কেউ 3 মাস পর পাচ্ছে, কেউ কেউ 6 মাস পর পাচ্ছে। তো এটা আসলে একটা বড়সড় সমস্যার জায়গা। কেননা যদি একজন লেবার যে ও আসলে কত টাকা বেতন পায়, ও হয়তো 15 থেকে 20,000 টাকা বেতন পায়। ঢাকা শহরে একটা লোকের থাকা খাওয়া এবং বাচ্চাদের পড়াশোনার খরচ দেওয়ার পরে হাতে যদি 5,000 টাকা না থাকে, যদি হঠাৎ কোনো কেউ অ্যাক্সিডেন্ট করে বা যদি কোনো অসুস্থজনিত সমস্যা হয়, তো সেই ক্ষেত্রে হাতে কিন্তু কিছু টাকা থাকতে হয়। তো এখানে যেটা হয় যে ওনারা ঠিকমতো বেতনই পাচ্ছেন না। তো বেতন না পাওয়ার কারণে যেটা হচ্ছে এদের আসলে বিভিন্ন অসৎ উপায় অবলম্বন করতে হচ্ছে, এদেরকে ধার করতে হচ্ছে, এদেরকে সুদে টাকা নিতে হচ্ছে। তো এদের অন্যতম একটা দাবির মধ্যে এটাও যে এদের বেতনটা যেন স্টেবল হয়, এদের বেতনটা যেন একদম সময় মতো যেন ওনারা পায়। আর একটা শ্রমিক যখন কাজ করবে সেই শ্রমিকের নিশ্চয়তা থাকতে হবে যে ও পরবর্তী বছরও এখানেই কাজ করবে বা তার পরের বছর এখানেই কাজ করবে। একটা শ্রমিক যেখানে 3 বছর 4 বছর 5 বছর কাজ করে আসতেছে, সে কিন্তু জানে না যে আগামী বছরের চাকরি থাকবে কিনা, সেই নিশ্চয়তা নাই।